দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পড বাই ফুডিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাব্বির আহমেদ সন্ধি। প্রতি শনিবার রাত 8টায় আমাদের এই শোটি অন এয়ার হচ্ছে সরাসরি। তরুণ প্রজন্ম আমাদের নতুন চিন্তাভাবনা, আমাদের নতুন আদর্শ এবং নতুনত্ব নিয়ে ভাবতে আবেগতাড়িত করে, উৎসাহিত করে। প্রজন্ম থেকে প্রজন্মের চিন্তা ভাবনা বদলায়, কিন্তু মূল যে বেসটা থাকে তার কিন্তু চেঞ্জ হয় না। মূল যে নীতি নৈতিকতার জায়গাটা থাকে সেটার কিন্তু কোনো পরিবর্তন হয় না। আমরা প্রত্যেকটারই জিনিসেরই পরিমার্জিত এবং সুন্দর একটা ফর্ম দেখতে পাই। আমরা তরুণ প্রজন্মের সেই পরিবর্তনে বিশ্বাস করি এবং সেই বিশ্বাস আমাদের সামনে এগিয়ে নিতে সাহায্য করে। দর্শক, আজ আমাদের স্টুডিওতে এমন একজন এসে উপস্থিত হয়েছেন যিনি নিজের কাজের মাধ্যমে, নিজের অভিজ্ঞতার মাধ্যমে আমাদের নতুন কিছু দিয়ে যাচ্ছেন। দর্শক, আজ আমাদের সেটে উপস্থিত আছেন সাবিহা জাকির, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, নর্থ সাউথ ইউনিভার্সিটি ছাত্রদল। সাবিহা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো। আপনি হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রদলের হচ্ছে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। এটা আপনার একটা রাজনৈতিক পরিচয়, কিন্তু তার বাইরে আপনি একজন বায়োটেকনোলজির গবেষক এবং বিভিন্ন সামাজিক ও মিডিয়া প্ল্যাটফর্মের সাথে আপনি যুক্ত আছেন। আমি যদি ভুল না বলি, কুয়েতে আপনার জন্ম, অ্যান্ড দেন আপনি হচ্ছে বাংলাদেশে আসেন এবং বিএফ শাহিন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে নর্থ সাউথে জয়েন করেন অ্যাজ এ স্টুডেন্ট। এই যে জার্নিটায় আপনি আসলে কি কি নতুনত্ব দেখেছেন, কি কি চ্যালেঞ্জ পেয়েছেন? আমি যদি বলি বাংলাদেশের সামাজিক অবকাঠামোগত সব মিলিয়ে আপনার কাছে কোন জিনিসটা আসলে চুজেবল মনে হয়েছে, কোন জিনিসটা চুজেবল মনে হয়নি? আচ্ছা, কুয়েতে আমার জন্ম হলেও বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড। আমার অলওয়েজ ওই কানেকশনটা কাজ করেছে। তো কুয়েত থেকে যখন আমি ক্লাস 6-এ বাংলাদেশে আসি, ইট ওয়াজ কোয়াইট চ্যালেঞ্জিং। এখানের সোসাইটি, এখানের কালচার, এখানের ট্র্যাডিশন সব কিছু খুবই ভিন্ন একটা আরব দেশের থেকে। তো ইট ওয়াজ কোয়াইট চ্যালেঞ্জিং ফর মি মানিয়ে নেওয়াটা, বাট এটাই আমাকে আসলে আরও শক্তবক্ত করে তৈরি করে তুলেছে। গুড। এখন আমরা যে জিনিসটা বুঝে থাকি, নর্থ সাউথ বা প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা পড়ে থাকে, দে আর ভেরি মাচ স্টেবল, বিলং ফ্রম ভেরি মাচ স্টেবল ফ্যামিলি, রাইট? দে আর প্রিভিলেজ চাইল্ড অ্যান্ড এভরিথিং। তো ওই জায়গায় দাঁড়িয়ে সমাজের, আমি যদি নারীদের কথা স্পেসিফিকভাবে বলি, বর্তমান সময়ে দাঁড়িয়ে নারীদের প্রতি যে সহিংসতাটা হচ্ছে, নানা ধরনের হচ্ছে জিনিস আমরা ফেসবুক ওপেন করলেই দেখতে পাচ্ছি যে একটা মেয়ে ঘরের ভেতরে কিংবা ঘরের বাইরে যখন বের হচ্ছে, তখন কিন্তু সে নানা ধরনের নির্যাতন, নিগৃহ এবং বিভিন্ন ধরনের শেমিংয়ের সম্মুখীন হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আপনারা যারা আসলে হচ্ছে নর্থ সাউথে পড়ছেন বা প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করছে, তারা কি রিলেট করতে পারে? বা আপনার কি মনে হয়, আমি যদি একদম ফেসবুকের কথাই বলি, যে ফেসবুকে কোনো একটা মেয়ে খুব সিম্পল একটা ছবি দিল, কোনো একটা মেয়ে হিজাব পরে ড্রাম বাজালো, এরকমের অনেক জিনিস আছে যেটা অন্য দেশে বাহবা পায়, কিন্তু বাংলাদেশে এসে যখন দাঁড়াচ্ছে তখন দেখা যাচ্ছে যে এ জায়গায় তারা সব থেকে বেশি নিগৃহের এবং হচ্ছে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। এই জিনিসটাকে আপনারা রিলেট করতে পারেন? অবশ্যই রিলেট করতে পারি। অ্যাজ আ ফিমেল অ্যান্ড অলসো সামওয়ান এনগেজড উইথ পলিটিক্স, ইনভলভড ইন পলিটিক্স, আমি নিজেও বুলিংয়ের শিকার হই, সাইবার বুলিংয়ের শিকার হই, স্লাট শেমিংয়ের শিকার হই। আর ফেসবুকে যে কথাটা বললেন, ফেসবুকে এখন আমরা দেখতে পাই এমন কোনো নারী নেই যাদেরকে সাইবার বুলিং করা হয় না। মানে দে আর ভেরি স্ক্রুটিনাইজড। এখন নারীদের ক্যাপাবিলিটি বা স্কিলস, এই যে ড্রামার যিনি ছিলেন, হিজাবি ড্রামার, আপনি তার কথা বললেন, তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা নারীর ক্যাপাবিলিটি বা স্কিলসের থেকেও বেশি না তাদের জেন্ডার নিয়ে পড়ে থাকি। একটা ড্রামার, উনি হিজাব পরে মানে ড্রাম সেট বাজাচ্ছেন, দিস ইজ আ ভেরি গুড থিং, শি হ্যাজ ভেরি গুড স্কিলস। তো আমরা কেন জেন্ডার নিয়ে এখনো পড়ে থাকবো? তো আমাদের, আমি যদি পলিটিক্সের কথা বলি, বিকজ আই এম সামওয়ান ইনভলভড ইন পলিটিক্স, পলিটিক্সেও নারীদের এঙ্গেজমেন্টটা খুবই কম এবং থাকলেও তারা কিন্তু আসলে সেই উচ্চ পর্যায়ে যেতে পারছে না, উচ্চ পর্যায়ে যেতে পারছে না, বিকজ নারীদের অনেক ক্ষেত্রে রাজনীতিতে শুধুমাত্র একটা অলংকার হিসেবে দেখা হয়। আমাদেরও যে স্কিলস আছে, ক্যাপাবিলিটি আছে, এবং অনেক ক্ষেত্রে সেটা পুরুষ মানুষদের থেকেও বেশি, এই জিনিসটার দিকে খেয়াল রাখা হয় না। তো আই উড সে উমেন রিয়েলি নিড আ সেফ এনভায়রনমেন্ট, যেন আমাদের এঙ্গেজমেন্ট আরও বাড়ানো যায়। এটার জন্য প্রতিটা পলিটিক্যাল অর্গানাইজেশন, যে কোনো অর্গানাইজেশনের মেক শিওর করতে হবে যেন ওই এনভায়রনমেন্টটা আমাদের জন্য সেফ হয়, যেন আমরা একটা সেফ এনভায়রনমেন্টে থেকে কাজ করতে পারি, ফিজিক্যাল হোক অনলাইন হোক সেটা। Do you know there is this theory called if you
অ্যাজ ইউ আর টকিং আই ডেফিনেটলি শুড বি সেইং দিস ওয়ার্ড, নারীদের যে বিশেষায়িত করা হচ্ছে সেটার জন্য আলাদা একটা ডেডিকেটেড বাহিনী আছে। আই এম নট গোয়িং টু প্রোনাউন্স দ্যাট নেম। তাদেরকে এমন হয় যে প্রতি কমেন্টের বিপরীতে, আই গেস ইটস আ মিম, আই এম নট শিওর ইট ইজ ট্রু অর সামথিং, কিন্তু আমি রিলেট করতে পারছি এই জিনিসটা, যে কোনো একটা মেয়েকে দমাতে হলে, কোনো একটা পলিটিশিয়ানকে দমাতে হলে, সে যদি নারী হয় তাহলে তার কমেন্ট সেকশনে গিয়ে ইচ্ছে মতো গালিগালাজ করো, তার বিপরীতে তোমাকে হচ্ছে কিছু দেয়া হবে। এরকমের একটা থিওরি কিন্তু ঘুরে বেড়ায়। আবার অনেক সময় দেখা যায় যে নারীরা আসলে রাজপথে থাকলো, যে নারীরা মানে অগ্রভাগে থাকছে, সেটা যে কোনো সেক্টরে হোক, ওয়ার ইটস কর্পোরেট, ওয়ার ইটস ইন মিডিয়া অথবা পলিটিক্যাল সেক্টরে, তাদেরকে ওই বেসিক আইডিয়াটার মধ্যে, জঘন্যতম আইডিয়াটার মধ্যে হচ্ছে ফেলে দেওয়া হয়, যেদের আসলে বুদ্ধি নাই, এরা আসলে হচ্ছে অন্য কিছুর মাধ্যমে সামনে এগোচ্ছে। এবং অনেক সময় নারীরা কিন্তু হচ্ছে এই যৌন হয়রানিরও শিকার হচ্ছে তার রাজনৈতিক সহ যে যোদ্ধা আছে তার কাছ থেকে। বা নারীকে কিন্তু হচ্ছে যখন আন্দোলন হচ্ছে, বিদ্রোহ হচ্ছে, তখন নারীরা সামনে যাচ্ছে, ভাইদের বাঁচাচ্ছে, কিন্তু যখন আন্দোলনটা শেষ হয়ে যাচ্ছে, যে নারীটাকে বোন হিসেবে টানা হলো তাকেই তখন হচ্ছে নানাভাবে সংজ্ঞায়িত করে পেছনে ফেলে দিয়ে দেওয়া হয়। তো সরকার আসলে বলে নারীরা মানে হচ্ছে অগ্রযাত্রায় তারা ভূমিকা রাখবে বা রাখছে, কিন্তু বর্তমান সময়ে কিন্তু দাঁড়িয়ে এই জিনিসটা মাথার মধ্যে আমাদের ঢুকে গিয়েছে যে নারীরা আসলে সেফলি কাজ করতে পারছে না, পারবে না। ধর্ষণ বেড়ে গিয়েছে, মানে হচ্ছে এরপরে যদি আমি বলি পলিটিক্যাল যে স্ল্যাট শেমিংয়ের কথা যেটা আপনি বলেন, সেটা বেড়ে গিয়েছে। এই জায়গা থেকে কি আপনার মনে হয় না সরকারের উচিত খুব স্ট্রংলি এটাকে নিয়ে কাজ করা? মানে এটাও তো একটা ল অ্যান্ড এনফোর্সমেন্টের ব্যাপার, যে কেউ এসে যে কাউকে হচ্ছে এরকমের নানাভাবে বাজে মন্তব্য করে স্ক্রুটানাইজ করা হচ্ছে। ইভেন যদি আমি রুমিন ফারহানার কথাও বলি, পলিটিক্যাল আইডিয়ালজিতে হয়তো আপনাদের ডিফারেন্স থাকতে পারে, কিন্তু ওনাকে ওনার ওই মন্তব্যটার পরে বনলতা এক্সপ্রেস নিয়ে তারপর কিন্তু তাকে খুব নগ্নভাবে, খুব বাজেভাবে তার একটা পুতুল তৈরি করে সেটাই কিন্তু খুব বাজেভাবে ইঙ্গিত দিয়ে তাকে হেয় করা হয়েছে। এই সিনারিওটা কি অপরাধ না? বা তরুণ প্রজন্মকে এটাকে অপরাধ ভাবছে না? এটা নিয়ে কেন প্রতিবাদ হচ্ছে না? আমার মনে হয় যেই নারীরা শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে নারীদেরকে অনেক সেক্সুয়ালাইজ করা হয়। এক্স্যাক্টলি। অ্যান্ড নারীদের প্রতি যেই সোশ্যাল পারসেপশনটা আছে, দ্যাটস ভেরি নেগেটিভ। আমি অনেক ক্ষেত্রে এমনও শুনেছি, দেখা গেল যে আমি যোগ্যতা দিয়ে ওখানে এগিয়ে গিয়েছি, বাট আমাকে এরকম টাইপের কথা বলা হয় যে তুমি এগিয়ে গিয়েছো কারণ তুমি একজন নারী, নারীরা তো খুব অল্প, এই জন্য তুমি বেশি এগিয়ে যাচ্ছ পুরুষদের থেকে। বাট দ্যাটস নট দি কেস। আই ডু হ্যাভ স্কিলস, আই ডু হ্যাভ কেপেবিলিটি। ডেফিনেটলি। তো নারীদেরকে আসলে মানে সেক্সুয়ালাইজ করে দেখা উচিত না। they should be valued as much as a man is valued in a society. So আর সরকারের পক্ষ থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে নারীদের জন্য এই 4 মাস হলো ইলেকশনের, নারীদের এম্পাওয়ার করার জন্য ফ্যামিলি কার্ড নিয়ে কাজ করা হচ্ছে, পিঙ্ক বাস নিয়ে কাজ করা হচ্ছে, অ্যান্ড আই এম হোপফুল যে সামনে গিয়ে নারীদের নিয়ে আরও অনেক কিছু করা হবে। হ্যাঁ, আমরা এই ব্যাপারে আপনার সাথে কথা বলবো, বাট অ্যাজ ইউ নো, মানে দিস ইজ আ ভেরি, আমরা হচ্ছে এখন বিরতিতে যেতে হচ্ছে, বিরতি থেকে এসে আমরা এই ব্যাপারে আরও কথা বলবো। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যেই। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পড বাই ফুডিতে আরও একবার স্বাগত আপনাদের। আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়। বিরতিতে যাওয়ার আগে যেমনটা আমাদের আসলে কথা হচ্ছিল যে সরকার অনেক কিছুই করছে, কিন্তু এই করাটা কোথাও না কোথাও গিয়ে আসলে এই সাইবার বুলিং বলেন, নারীর প্রতি সহিংসতা বলেন, ধর্ষণ বলেন, এটা কমাতে পারছে না। এখন এটাও হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে সত্য যে সরকার একার পক্ষে আসলে এই জিনিসটা কন্ট্রোল করা পসিবল না। তো ওই ক্ষেত্রে দাঁড়িয়ে তরুণরা আসলে কি করতে পারে, যে জায়গায় গেলে আমরা সেই হচ্ছে অন্ধকার যুগে ফিরে যাব না, যে যুগে বাল্যবিবাহ বৈধ ছিল, যে যুগে হচ্ছে নারীদের কাজ করলে খারাপ চোখে দেখা হতো, যে জিনিসটা এখন মানে ফেসবুকে আমরা একদম হচ্ছে ইসের মতো কি বলে অ্যাড দেখতে পাচ্ছি ফেসবুকে, বা নারীকে এই জিনিসটায় বলা হচ্ছে যে আপনার স্বামী যদি 4টা বিয়ে করে তাহলে এতে আপনি উপকৃত হবেন। এরকম অনেক কিছু আছে যে জায়গায় দাঁড়িয়ে আসলে কেউ হয়তো মেনে নিতে পারে, কেউ হয়তো মেনে নিতে পারে না। যারা মেনে নিতে পারছে না তাদের সংখ্যাটাই বেশি। এই যে নারীদের একটা বস্তুতে পরিণত করা হচ্ছে, এই জায়গায় সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে, সেই পদক্ষেপ আপনার তাদেরকে স্বাবলম্বী করছে ঠিকই, কিন্তু তাদের কিন্তু এই বুলিং থেকে বাঁচাতে পারছে না, সাংসারিক সহিংসতা থেকে কিন্তু বাঁচাতে পারছে না, কিংবা রাস্তাঘাটে বাসে হোক, স্কুলে হোক, কিংবা মাদ্রাসায় হোক, ওই সহিংসতা থেকে কিন্তু বাঁচাতে পারছে না। তরুণরা এই জায়গায় কী করতে পারে, আপনার কি মনে হয়? আমার মনে হয় ইন সিম্পল ওয়ার্ডস,
তরুণরা এখানে যেটা করতে পারে সেটা হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস বাড়ানো, মেন্টাল অ্যাওয়ারনেস বাড়ানো। বিকজ সরকার যাই করুক না কেন বা এই দেশের গভর্নমেন্ট যাই করুক না কেন, আমাদের অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল বেটার হতে হবে। ওভারঅল আমাদের মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে, নাহলে সরকার হাজার জিনিস করে ফেলে, নারীদের জন্য করে ফেলেও আসলে লাভ হবে না যদি আমাদের সেই সোশ্যাল অ্যাওয়ারনেসটা ক্রিয়েট না হয়। তো এটার কারণে এই সোশ্যাল অ্যাওয়ারনেসটা বাড়ানোর ক্ষেত্রে ইউথরা যেটা করতে পারে, বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন সেমিনার, এগুলো অ্যারেঞ্জ করা উচিত মোর অ্যান্ড মোর। এক্স্যাক্টলি। আমরাও আসলে ওই আশাটাই করি যে বাংলাদেশ এমন একটা পরিবেশ তৈরি হোক বাংলাদেশে যে জায়গায় নারীরা সেফ ফিল করবে, যে জায়গায় নারীরা আসলে এরকম সাইবার বুলিং বলেন কিংবা অনলাইন কিংবা অফলাইনে নিরাপদ থাকতে পারবে, কাজের জন্য কোনো জবাবদিহিতা দিতে হবে না। এখন আমি আমার আলোচনার ধরনটা একটু চেঞ্জ করতে যাচ্ছি। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের নিয়ে একটা সময় ধারণা ছিল দে আর নট কানেক্টেড ইন এনিথিং, লেখাপড়া ছাড়া কোনো কিছুর সাথে কানেক্টেড না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি নিজে একজন রিসার্চার, ইউ আর স্টাডিং ইন দিস ভেরি টাফ অ্যান্ড ইন্টারেস্টিং সাবজেক্ট, রাইট? তো এই দুইটা জিনিস মানে একদম কি বল, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ যদি বলতে যাই, ইয়োর স্টাডি ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ইয়োর থটস, এই দুইটা আসলে কীভাবে কানেক্ট হলো? কোন জায়গা থেকে আপনি মনে করলেন যে না, আই রিয়েলি ওয়ান্ট টু বি ইন পলিটিক্স? আচ্ছা, এই ক্ষেত্রে আমি যেটা বলবো, গভর্নেন্সের অনেকগুলো ইম্পর্ট্যান্ট সেক্টরস এর মধ্যে সায়েন্স, টেকনোলজি, ইনোভেশন, ক্লাইমেট চেঞ্জ, বায়োটেকনোলজি, রিসার্চ অ্যান্ড ইনোভেশনের মতো সেক্টরও কিন্তু রয়েছে। অ্যান্ড দিজ সেক্টর আর ডিরেক্টলি কানেক্টেড উইথ সায়েন্স। তো আমি এই চিন্তাটা নিয়েই আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়েও পলিটিক্সে ইনভলভ হয়েছি। বিকজ এইসব সেক্টরে ইউ নিড রিসার্চার্স অ্যান্ড সায়েন্টিস্ট যারা এভিডেন্স বেসড পলিসি ক্রিয়েট করতে পারবে। গুড গুড। আপনি জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন জেলায় ঘুরেছেন, একদম তৃণমূলের মানুষের সাথে কথা বলেছেন, ঢাকার বাইরে তরুণ এবং সাধারণ মানুষের সাথেও আপনি রাজনৈতিক এবং সামাজিক প্রত্যাশাগুলো মানে যে বিষয়গুলো আপনি ঘেটে বের করেছেন, সেই প্রত্যাশাগুলো এখন পূরণ হচ্ছে বা কতটা সামঞ্জস্য মনে হচ্ছে তাদের যে এক্সপেকটেশন, এইটার সাথে মানে আপনার কি মনে হচ্ছে যে দুইটা জিনিসকে আসলে এখন কাজ হচ্ছে, কম্বাইনলি চলতেছে? আচ্ছা, আমি ইলেকশনের আগে আমি বিভিন্ন ডিস্ট্রিক্ট ঘুরে দেখার সুযোগ পেয়েছি। আমরা ইয়াং জেনারেশন যারা আছি তারা এর আগে কিন্তু কখনো রিয়েল ইলেকশনটা দেখিনি, বা রিয়েল ইলেকশনই আমরা আসলে দেখিনি। তো সেইখান থেকে এরকম ক্যাম্পেইন দেখা, বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে সেই ডিস্ট্রিক্টের বিভিন্ন ডাইভার্স কালচার এবং মানুষের সাথে মিশা, দ্যাট ওয়াজ রিয়েলি গুড ফর মি। তো তাদের আশা প্রত্যাশা, বিভিন্ন চাওয়া পাওয়া নিয়েও আমরা তাদের কাছ থেকে শুনেছি, এবং আমি মনে করি দে শুড বি হোপফুল, কারণ কেবল তো 4 মাস হলো, অ্যান্ড দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং টু ফুলফিল দেয়ার ইলেকটোরাল প্রমিসেস, যেখানে তাদের চাওয়া পাওয়াটা উঠে এসেছে। কোন চ্যালেঞ্জেসগুলো মনে হয় যে গভর্নমেন্ট এখন রাইট নাও ফেস করছে? আপনাদের কি মনে হয়? আমি যদি বলতে চাই যে তরুণ প্রজন্মদের, আসলে ইউ আর রিপ্রেজেন্টিং দ্য জেনজি, রাইট? সো সেই ক্ষেত্রে তরুণদের আসলে কোন জায়গাগুলোই মনে হচ্ছে যারা পলিটিক্সে জড়িত আছে যে এই জিনিসগুলো আসলে সরকারের জন্য এখন আসল চ্যালেঞ্জ, যে কারণে কাজগুলো করতে পারছে না? আমার মনে হয় the citizen of this country, they are very traumatized, কারণ আমরা বিগত কয়েক বছরে যেই পলিটিক্যাল প্র্যাকটিসটা দেখেছি, আমরা সবসময় ট্রমাটাইজড হয়ে থাকি যে এই সরকার কখন যেন ওই রকম প্র্যাকটিস করা স্টার্ট না করে দেয়। তো উই আর ইমপেশেন্ট, উই আর ট্রমাটাইজড, আমরা হোপফুল খুব ক্ষেত্রে কম হই, অনেক ক্ষেত্রে কম হই। তো আমার মনে হয় যে উই শুড বি পেশেন্ট, উই শুড বি হোপফুল। অ্যান্ড আরেকটা বিষয় খেয়াল রাখা উচিত, আমরা কিন্তু এর আগে ক্রিটিসাইজ করার সুযোগ পেতাম না, কারণ আমরা যখন ক্রিটিসাইজ করতে যেতাম বা গভর্নমেন্টের এগেনস্টে কোনো কথা বলতে যেতাম, দ্যাট ওয়াজ টেকেন অ্যাজ ডিসলয়ালটি। বাট এখন উই ক্যান ক্রিটিসাইজ দ্য গভর্নমেন্ট। আপনার যদি কোনো কিছু খারাপ লাগে আপনি কথা বলতে পারবেন। সো আই থিঙ্ক কোনো একটা গভর্নমেন্টকে লাইনে রাখতে হলে ইউ হ্যাভ টু ক্রিটিসাইজ দ্যাট গভর্নমেন্ট কনস্ট্রাকটিভলি। এক্স্যাক্টলি। আমরা এই ব্যাপারে আরও কথা বলবো, আবারও সময় হলো ছোট্ট একটা বিরতির। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছে অল্প কিছুক্ষণের মধ্যেই।
দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পর্বে ফুডিতে স্বাগত। আরও একবার আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আলোচনায়। আপনি টেডেক্স, স্কার্স, ইফ আম নট প্রনাউন্সিং ইট রং, পারভো অ্যান্ড এর বাইরেও হচ্ছে ইউ আর ইন দ্য বাংলাদেশ ডায়ালগ অ্যান্ড কাউন্টার ন্যারেটিভ পডকাস্ট। এই যে এই যে প্ল্যাটফর্মগুলোর সাথে আপনি যুক্ত আছেন, এটা আসলে আপনার চিন্তাভাবনা কীভাবে প্রভাবিত করতে পারে বা করছে? নাম্বার 1। নাম্বার 2, আমরা পাবলিকের যে পলিটিক্যাল যে প্যাটার্নটা দেখি, রাজনৈতিক যে ধরনটা দেখি, একটা সময় সহমত ভাই ছিল, ওই সহমত ভাইটা এখনও আছে, ইফ আম নট রং, অনেকের ক্ষেত্রেই। তো সেই পাবলিক ইউনিভার্সিটির পলিটিক্যাল ফর্মের সাথে প্রাইভেট ইউনিভার্সিটির পলিটিক্যাল ফর্মের ডিফারেন্সটা কোথায়? ওয়াই দ্য স্টুডেন্ট অফ প্রাইভেট ইউনিভার্সিটি ওয়ান্ট টু বি ইন দিস পলিটিক্যাল সেক্টর? মানে দুই জায়গার ডিফারেন্সটা কোন জায়গায়, বা পলিটিক্স করলে আসলে বেনিফিটটা কোথায়? আর আপনি যে প্ল্যাটফর্মগুলোর সাথে যুক্ত আছেন, সেগুলো আসলে কীভাবে রাজনীতিতে প্রভাব ফেলতে পারে? সো আমি যে প্ল্যাটফর্মগুলোর সাথে যুক্ত আছি, এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে আমি আসলে লিডারশিপ কোয়ালিটিজের মধ্যে কী কী থাকে, ম্যানেজমেন্ট, অর্গানাইজিং, টিম প্লেয়ার হওয়া, এরকম বিভিন্ন জিনিস শিখতে পেরেছি। এবং দ্য বাংলাদেশ ডায়ালগ এবং কাউন্টার ন্যারেটিভের কথা যে বললাম, দ্য বাংলাদেশ ডায়ালগ ইজ আ ইউথ লেড সিভিল সোসাইটি অর্গানাইজেশন, নন পার্টিজান। তো এখানে আমরা হচ্ছে বিভিন্ন পলিসি মেকার্সদের আনি, প্রফেশনালসদের আনি, লয়ার্সদের আনি, সোসাইটিতে ইম্প্যাক্ট রেখেছে এবং এরকম গুরুত্বপূর্ণ মানুষদের আনি, এবং পলিটিশিয়ানসদের আনি। সো উই গেট টু হিয়ার দেয়ার কনভারসেশন, দেয়ার ডায়ালগ, তাদের মতামত শেয়ার করা হয়। তো আমরা অ্যাজ ইউথ আমরা হচ্ছে এই ডিসকাশনগুলোর মধ্যে ইনভলভ হতে পারি, আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারি। আই থিঙ্ক দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন সো দ্যাট ডিসকাশন লিড টু একটা হচ্ছে সমাধানের পথ তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, ওকে। আর হচ্ছে এই পাবলিক এবং প্রাইভেটের যে পলিটিক্যাল যে প্যাটার্ন, এটার মধ্যে কোনো ডিফারেন্স আছে নাকি? আচ্ছা, দুই জায়গাতেই আসলে হচ্ছে অন্যায় হলেও ডিফেন্ড করা হচ্ছে, যে না অন্যায় করেনি, ডিফেন্ড করা হলো? বা এমন কি ক্ষেত্র আছে যে ধরেন আমার নেতা, হ্যাঁ ধরেন মাই প্রডিউসার ইজ নাও ইথাম ভাই, সো ইথাম ভাই যদি আমাকে বলে এটা সঠিক, যদিও সঠিক যদি না হয়, তাহলে এরা কি আসলে বলতে পারবে যে না এটা সঠিক না ভাই, আপনি ভুল করছেন? নাকি এই জিনিসটা এখনো কন্টিনিউ হচ্ছে যে হ্যাঁ না ঠিক আছেন আপনি ভাই? হোয়াট ডু ইউ থিঙ্ক? ওকে, সো পলিটিক্যাল প্র্যাকটিস পাবলিকে এবং প্রাইভেটে ইটস ভেরি ডিফারেন্ট। কারণ পাবলিকে দে ক্যান প্র্যাকটিস পলিটিক্স, বাট আমাদের প্রাইভেটে পলিটিক্স টপিকটা কিন্তু অনেক কন্ট্রোভার্সিয়াল। এক্স্যাক্টলি। সো আমরা প্রাইভেটে যারা পড়ালেখা করি, প্রাইভেটের স্টুডেন্টরা মূলত পলিটিক্সকে খুব নেগেটিভ চোখে দেখে। মানে উই আর দ্য রিজন, হ্যাঁ, উই আর দি রিজন, আই ডোন্ট ব্লেম দেম। কারণ বিগত বছরে তারা যে মানে ওইটাই প্র্যাকটিস ছিল আসলে, হ্যাঁ, পলিটিক্যাল প্র্যাকটিসটার এক্সাম্পল দেখেছে, দ্যাট ওয়াজ রিয়েলি ব্যাড এন্ড অ্যাগ্রেসিভ। অবশ্য এটা এখনো কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে সত্য হয় যে তুমি একটা মিথ্যাকে এমন ভাবে প্রচার করো যেন সেটা সত্য হয়ে যায়। এখনো কিন্তু সেটা হচ্ছে, এখনো সেটা হচ্ছে। অ্যান্ড আই উড সে যে তাদের পলিটিক্সকে না, বরঞ্চ সেই অ্যাগ্রেসিভ পলিটিক্যাল প্র্যাকটিসটাকে ঘৃণা করা উচিত। এখন কনভেনশনাল পলিটিক্সের কথা আপনি বলছিলেন যে জি হুজুর, জি ভাইয়া, ওই পলিটিক্স প্রাইভেটে হয় না। প্রাইভেটে দে আর মোর ট্রান্সপারেন্ট, বা তারা অ্যাকাউন্টেবিলিটি পছন্দ করে। হ্যাঁ, দেশের স্বার্থে যখনই দেশ তাদের মানে দেশের প্রয়োজনে তারা প্রতিবার রাস্তায় নেমে এসেছে। এবং কি আমি এই জিনিসটা আবারও মনে করাবো যে 24-এর গণ অভ্যুত্থান প্রাইভেটের স্টুডেন্টসরা ইনভলভ না হলে এটা কখনো সফল হতো না। পাবলিক ইউনিভার্সিটিগুলো সব বন্ধ হয়ে যাওয়ার পর প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলে নেমেছিল, কিন্তু এরপরে দেখা গিয়েছে তারা তাদের পড়ালেখা তাদের কাজে ফিরে গিয়েছে, নাকি হচ্ছে তাদেরকে আসলে হচ্ছে সাইড করে দেওয়া হয়েছে? কি মনে হয় আপনার? কামিং দেয়ার। তো এরপরে যে পজিশনগুলোতে থেকে ইউ ক্যান বি ইনভলভড ইন দি ডিসিশন মেকিং প্রসেসেস অফ দিস কান্ট্রি, সেখানে কিন্তু প্রাইভেট স্টুডেন্টসদের দেখাই যায় না। তো আমি চাই যে প্রাইভেটের স্টুডেন্টসরা পলিটিক্স করতে সামনে এগিয়ে আসুক, বিকজ পলিটিক্সের হ্যান্ডস অন বা ইনিশিয়াল প্র্যাকটিসটা কিন্তু ছাত্র রাজনীতির মাধ্যমেই হয়। অ্যান্ড তাদের অবশ্যই এটা বোঝা উচিত দে আর নট জাস্ট দি পার্ট অফ দি ফিউচার, বাট দে আর অলসো দি পার্ট অফ দি প্রেজেন্ট অফ দিস কান্ট্রি। তাদের তো দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিসিশন মেকিংয়ে ইনভলভ হওয়া উচিত, বিকজ আমরাও এই দেশের নাগরিক, আমরাও ট্যাক্স পে করছি, আমরাও ভোট দিচ্ছি, বা যে চ্যালেঞ্জেসগুলো এই দেশের নাগরিকরা ফেস করছে ওগুলো আমরাও ফেস করছি। সো ডিসিশন মেকিংয়ে কেন আমাদের ইনভলভমেন্ট এত কম? সো পলিটিক্সকে আমার মনে হয় যে এরকম নেগেটিভ চোখে না দেখে দে শুড
প্র্যাকটিস পলিটিক্স, বিকজ পলিটিক্স শুধুমাত্র ইলেকশন বা গভর্নেন্সে পলিটিক্স না, পলিটিক্স কিন্তু জব Definitely. সেক্টরেও আছে, সবকিছুতে। অর্গানাইজেশনস আছে, Exactly. কর্পোরেট সেক্টর আছে। সো দিস উইল বি আ গুড প্র্যাকটিস ফর দ্যাম। ডেফিনেটলি। আমার যে জিনিসটা মনে হয় বা তরুণদের কাছ থেকে যে এক্সপেকটেশনটা আসলে থাকে আমাদের সকলেরই, আমরা অনেক সময় দেখি কি যে আমাদের অনেক কিছু নিয়ে প্রতিবাদ হয়। খেলা নিয়ে প্রতিবাদ হচ্ছে, যে কেন খেলা দেখা হচ্ছে, এর বাইরে অনেক বিষয় নিয়ে প্রতিবাদ দেখা হচ্ছে, কিন্তু এই যে সমাজের অসঙ্গতি, দুর্নীতি, আমি যদি বলতে চাই যে হচ্ছে মানুষের অস্থিরতা, বা নারীদের বলেন, শিশুদের বলেন, শুধু নারী শিশু না, সমাজের প্রত্যেকটা স্তরের মানুষই কিন্তু আসলে টু সাম এক্সটেন্ট এই মব ভায়োলেন্সের শিকার হয়েছে বা হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আপনারা তরুণরা কি এমন কোনো একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন না, যে অন্যায়ের বিরুদ্ধে আসলে প্ল্যাটফর্মটা এত বেশি স্ট্রং হবে যে জায়গায় দাঁড়িয়ে আপনারা যখন প্রতিবাদ করবেন, সেই প্রতিবাদটা আসলে হচ্ছে যারা নীতি নির্ধারক আছে তাদের কাছে পৌঁছে যাবে এবং তারা হচ্ছে ইনস্ট্যান্ট এইটা নিয়ে হচ্ছে পদক্ষেপ নেবে। এখনও নিচ্ছে, কিন্তু সেই নেয়াটা অনেক সময় ধীরগতির হয়ে যাচ্ছে, অনেক সময় সীমাবদ্ধতার কারণে তাৎক্ষণিক ফলাফল হচ্ছে না। কিন্তু তরুণরা কি এই জিনিসটা পারে না? আপনার প্রাইভেট ইউনিভার্সিটি যারা আছেন, পাবলিকের যারা আছেন, ওভারঅল তরুণ যারা আছে, তাদেরকে কি আসলে একটা প্ল্যাটফর্মে আনা যায় না, যে জায়গায় দাঁড়িয়ে তারা আসলে যে কোনো ধরনের জিনিস যে অন্যায়গুলো হচ্ছে সেটা নিয়ে তারা হচ্ছে প্রতিবাদ করতে পারবে, তাদের মধ্যে ভয় থাকবে না? রিগার্ডিং দিস, আমরা আগে যারা কথা বলতাম, উই অফেন ফিল দ্যাট আমাদের কথার গুরুত্ব ছিল না, বাট উই ওয়ার নট বিং হার্ড। তো এখন এসে যখন আমরা কথা বলতে পারছি, উই হ্যাভ দ্যাট স্পেস যে আমরা ক্রিটিসাইজ করতে পারছি, কথা বলতে পারছি, বা বিভিন্ন বিষয় কনসার্ন শোনাতে পারছি। আপনি যে কথাটা বলেন, উই শুড হ্যাভ আ প্ল্যাটফর্ম অর অ্যান অর্গানাইজেশন লাইক দ্যাট, যেখানে আমরা সবাই একত্রিত হয়ে ক্রিটিসাইজ করতে পারবো বা আমরা কনসার্ন জানাতে পারবো, এবং Exactly. সেটা গুরুত্ব সহকারে দেখা হবে। Yes. আমরা যেন ফিল করতে পারি যে উই আর বিং হার্ড, আমাদের ওপিনিয়নের ভ্যালিউ আছে এবং আমাদের আইডিয়াস তারা খুব ইম্পর্টেন্স এক্স্যাক্টলি, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, সেটা হতে পারে হচ্ছে পথ শিশুদের সাথে অন্যায় হওয়া, হ্যাঁ। হতে পারে পথে থাকা কুকুর বিড়ালের সাথে অন্যায় হওয়া, হতে পারে হচ্ছে কোনো নিরাপরাধ মানুষের উপরে যে অত্যাচারটা হচ্ছে সেটা নিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আসলে যুক্ত হওয়ার জন্য। সময় স্বল্পতার কারণে আমি দীর্ঘায়িত করতে পারছি না। বর্তমান সময়ে দাঁড়িয়ে আগে যে জিনিসটা আমরা দেখতে পেতাম যে হচ্ছে সরকার বাহিনী কর্তৃক আসলে হচ্ছে এইসব মতামত থামানো হতো, এখন হচ্ছে মব তৈরি করে এইসব মতামত থামানো হচ্ছে। সো আমি আশা করি বাংলাদেশের নাগরিক হিসেবে এই জিনিসটা আসলে সমাধান হবে। আপনারা আসলে হচ্ছে আপনাদের স্ট্রং পয়েন্ট মানে গ্রাউন্ডটা তৈরি করতে পারবেন। এবং সর্বশেষ আপনাদের মতো শিক্ষিত এবং ভার্সাটাইল মানুষজন রাজনীতিতে আসছে, দ্যাটস আ ভেরি মাচ পজিটিভ থিং। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস টুডে। ইউর ওয়েলকাম। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ারড বাই ফুডি প্রতি শনিবার রাত 8টায় প্রচারিত হচ্ছে। এই জায়গায় আপনাদের চিন্তাভাবনা, আপনাদের কণ্ঠস্বর হয়ে আপনাদের মতামতকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আপনি আপনার মতামত, আপনি আপনার চিন্তাভাবনা জানাতে পারেন আমাদের সোশ্যাল সাইটগুলোতে, ফেসবুকে জানাতে পারেন, ইউটিউবে জানাতে পারেন, এবং আপনার যদি কোনো আইডিয়া থেকে থাকে বা আপনি যদি মনে করেন যে আমি এই বিষয়টা সম্পর্কে আসলে ডিসকাশন শুনতে যাচ্ছি, তাহলে আমাদের সাথে ইমেলের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। আগামী শনিবার রাত 8টায় আবারও দেখা হচ্ছে দ্য ভয়েস অফ জেনজি পাওয়ারড বাই ফুডিতে। ততক্ষণ অবধি নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, দেশকে ভালোবাসুন।